যোগ্য যাদের বাস্তুতে বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে, অনেক মানে ছেলে মেয়েদের অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, তাদের বিবাহ হচ্ছে না এবং তাদের চাকরি ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে এবং তাদের অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের বাধা সৃষ্টি হচ্ছে, বাড়িতে বিভিন্ন ধরনের অশান্তি হয়ে থাকে এবং সবচাইতে বড় একটা বিষয়, স্বামী স্ত্রীর মধ্যে একটা মত বলিমানা কম হয়ে থাকে এবং সন্তান অবাধ্য হয়ে থাকে, বাড়িতে পার্শ্ববর্তী গুপ্তশত্রু বৃদ্ধি হয়ে থাকে, বা সবচাইতে বড় বিষয় যে একটি লোক ভালোভাবে এই জগতে বেঁচে থেকে সুস্থভাবে আসে, তা এই জিনিসটা আজকালকার যুগে কেউ দেখতে পারে না। তা এই ক্ষেত্রেটা সবার একটা বাধা হয়ে দাঁড়িয়ে থাকে। বিশেষ করে যারা একটু অর্থশালী, তারা একটু বিত্তবান, তাদের ডেভেলপমেন্ট খুব দ্রুত গতিতে হয়ে থাকে, খুব দ্রুত গতিতে, তাদের ক্ষেত্রে এই বাধাটা সৃষ্টি হয়ে থাকে এবং তাদের একটা সর্বদা শত্রু থেকেই থাকে। তা এই সব ধরনের সমস্যা এবং বাস্তুতে যাদের দোষ থেকে থাকে, তাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হয়ে থাকে যে কোনো ক্ষেত্রে, যেটা সমাধানের ক্ষেত্রটা সেটা উল্টো হয়ে থাকে। তা এই জায়গার ক্ষেত্রগুলো, ডিফেক্টিভগুলো ঠিক করার জন্য আমাদের বিভিন্ন ধরনের আমার যজ্ঞ হয়ে থাকে, বা যারা বাস্তুর ক্ষেত্রে যজ্ঞে বিশ্বাসী নয় তাদেরকে রত্নের মাধ্যমে রেমেডি দিয়ে থাকি, অথবা বিভিন্ন যন্ত্রমের মাধ্যমে, হয়তো সেটা শ্রীযন্ত্রম হতে পারে, সেটা বিষ্ণু যন্ত্রম হতে পারে, সেটা বগলামুখী যন্ত্রম হতে পারে, যার যার বাড়িতে যে ধরনের দোষ থেকে থাকে সেই সব ক্ষেত্রে সেই ধরনেরই যন্ত্রম হয়ে থাকে, বা সেই ধরনের ক্ষেত্রে সেই ধরনের যজ্ঞ হয়ে থাকে, পূজা আশ্রা হয়ে থাকে। বা অনেকে আছেন যে যজ্ঞে আমরা খুব একটা আগ্রহী নই, বা যজ্ঞ করলে আমাদের আশেপাশে একটু অসুবিধাপূর্বক বিষয় হতে পারে, যে আমরা রত্নের মাধ্যমে রেমেডি দিব, সেটা আমরা দিয়ে থাকি। আচ্ছা প্রশান্ত, আমি একটা মাঝখানে ছোট্ট একটা কোশ্চেন করি। অনেক জায়গায় শুনেছি, মানে শোনা কথা, আমার নিজের চোখে দেখা নেই, বাট তবুও আপনি যেহেতু রয়েছেন, আপনার কাছ থেকে আমরা সঠিক তথ্যটাই জানতে পারি প্রতিদিনই। তো আজকে আমার কাছে একটা ছোট্ট জানার বিষয় ছিল, অনেক জায়গায় শুনেছি এমনটা নাকি হয় যে যজ্ঞ চলছে, মানে কারো প্রবলেম রয়েছে তার জন্য যজ্ঞ করছে, যেমন সেখানটাতে অনেকের মানে ইঞ্জিনিয়ার একটা বড় যজ্ঞ হচ্ছে, সেখানে অনেকজনের প্রবলেম নিয়ে বসা হয়েছে, 5-6 জনে হতে পারে। সেখানে যদি সে সশরীরে উপস্থিত নিয়ে, আপনি যেমন বলছেন যে আমার সঙ্গে অনেক ক্লায়েন্ট যায়, তারা বসেন, যজ্ঞগুলো করে থাকেন, অনেক জায়গায় শুনেছি তারা নাকি ছবি, মানে হয়তো বা আমার জন্য কিছু একটা যজ্ঞ করা, আমি হয়তো প্রেজেন্ট নেই, আমার ছবিটা সেখানে প্রেজেন্ট রয়েছে এবং আমার নাম গোত্র যেগুলো দরকার সেগুলো রয়েছে, সেখান থেকে সেভাবে যজ্ঞ করা হয় এবং আমার যে প্রবলেমগুলো সেটা শর্ট আউট হয়ে যায়। সেটা কি সম্ভব? হ্যাঁ, সেটা সম্ভব। অনেকের সময়ের হয়ে থাকে না, হয়তো অনেকে দিল্লি, মুম্বাই বা বিদেশেও চাকরি করে থাকেন, কিন্তু তার জনমকুণ্ডলিতে বিভিন্ন দোষ রয়েছেন এবং তিনি বিভিন্ন ট্রাভেলসে ভুগছেন। তা সেই ক্ষেত্রে তার পিতার নাম, তার মাতার নাম এবং তার নাম গোত্র, তার ছবি দিয়ে সেই যজ্ঞটা করে থাকি এবং তার ছবি উপস্থিত থাকা এবং সেই ব্যক্তিটা উপস্থিত থাকা বিষয়টা অনেকটা একই ধরনের হয়ে থাকে। তা সদেহে উপস্থিত থাকলে আমরা পরিপূর্ণাঙ্গ আহুতিটা দেওয়াতে পারি, আর ছবিটা যদি থেকে থাকে তার হয়তো কোনো দাদা হোক, ভাই হোক, মা হোক, সেটা বোন হলে চলবে না, বা বাবা হোক, তার ফ্যামিলির একজনকে থাকতে হয়। তার ফ্যামিলির যে কোনো একজন থাকলে সবচেয়ে বেটার হয়। অনেকে আছে আমাদের কাছে দায়িত্ব দিয়ে থাকেন, দাদা আপনার তারাপীঠ যাচ্ছেন, আপনি সেই যজ্ঞটা করে দেন, মানে আমরা কেউ যেতে পারছি না, আপনি করে দেবেন। আপনি করে দেন। সেই ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে সেটা করে দিয়ে থাকি এবং ছবির পেছনে সেই যে ব্যক্তির যোগ্য হবে তার নিজের হাতে লেখা হতে হবে নাম, গোত্র, সংকল্প, তার সব কিছুই। সেটা অবশ্যই বাংলায় হতে হবে বা সংস্কৃত ভাষায় লিখতে পারেন। যারা সংস্কৃত লিখতে পারেন না তারা বাংলায় লিখে দেবেন। ইংলিশে কোনো মন্ত্র উচ্চারণ হয় না, সংস্কৃত বাংলায়। তা সেই ক্ষেত্রে যজ্ঞের সমস্যার সমাধান করে দেওয়া যেতে পারে এবং আমি অ্যাভেলেবেল এটা সর্বদাই করে থাকি। যেমন 5 জনের যজ্ঞ হলে তার মধ্যে হয়তো 3 জনই উপস্থিত নেই বা 2 জনই উপস্থিত নেই, সেই ক্ষেত্রে নামগোত্র সংকল্প করে বা সে বাইরে চাকরি করে, সেই ক্ষেত্রে আমরা করে দিয়ে থাকি। অর্থাৎ তার ছবির মাধ্যমে পূজা আশ্রা, মন্ত্র শ্রবণ সেগুলো করে, পাঠ যজ্ঞ আদি করে, তার নামগোত্র সংকল্প করে তাকে সেই যজ্ঞের থেকে
সে দোষের থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে। তা সেটাই হচ্ছে যজ্ঞের মূল বিষয়। কারণ অনেক রাজা মহারাজারা যজ্ঞ করিয়েছেন নিজে উপস্থিত না থেকে, অনেক বড় বড় ব্যক্তিরা নিজেরা ফেজ হন না, তারা ছবি দিয়ে পাঠিয়ে দেন। সেইভাবে যজ্ঞটা সেটা সমস্ত গুপ্তভাবে থেকে থাকে, বা সে স্বদেহে সেখানে উপস্থিত হতে পারবেন না, ছবির মাধ্যমে সেই যজ্ঞটা আমরা করে থাকি। সেটাকে এক প্রকার ফটো সম্মোহনও বলা হয়ে থাকে। এই যজ্ঞর ক্ষেত্রে ফটো সম্মোহন যজ্ঞ সেটা হয়ে থাকে, সম্মোহিত করে তাকে ওই ছবির মাধ্যমে ব্যক্তিকে এক প্রকার আবির্ভূত করানো হয়, যেটা ফটো সম্মোহন বলা হয়। তার মাধ্যমে যজ্ঞ আমি করে থাকি। আর সবচাইতে বাস্তুর ক্ষেত্রে বাড়িতে যেভাবে যজ্ঞ আদি করা হয়ে থাকে, বাড়ির সব সদস্য উপস্থিত অনেক ক্ষেত্রে থাকতে পারেন না, তারা চাকরি বাকরি কেউ করে থাকেন বা বাইরে ব্যবসা বাণিজ্যের কাজে তারা বাইরে যেয়ে থাকেন। সেই ক্ষেত্রে বাড়ির যে কোনো একজন বা দুজন সদস্য থাকলে সেই ক্ষেত্রে যজ্ঞটা করা সম্ভব। আর শত্রু দমনের যজ্ঞর ক্ষেত্রে সেই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে থাকুক, তার ছবির মাধ্যমে সে শত্রু দমন যজ্ঞটা করে দেওয়া সম্ভব হয়। ওকে, তার মানে ছবি দিয়ে সম্ভব হয় আর কি। সেই যে মানে সশরীরে উপস্থিত থাকবেন, তার নানান রকম, সে হয়তো বাইরে আছে কিন্তু যোগ্যতা তার জন্য ভীষণ দরকার, সেগুলো আপনারা উপকার করতে পারেন। এই দিক থেকেও অনেকেরই উপকার হতে পারে আর কি। আমি উপস্থিত নেই তবু আমি করিতে পারলাম, মানে উপকার হতে পারে শব্দটা এরকম নয়, উপকার তার হবেই। কারণটা কি, সাপোজ আমার জ্বর এলো, আমি জ্বরের জন্য ওষুধ খেলাম, সুস্থ হয়ে গেলাম। বা একটু দেহের কোনো অঙ্গে ব্যথা আছে, আমি পেন কিলিয়ার খেলাম, সাথে অ্যান্টিবায়োটিক খেলাম, সেই সমস্যাটা আমার সমাধান হয়ে গেল। ঠিক এটা একই রকম জিনিস। আচ্ছা, মানে আপনারা এই যোগ্যগুলো করলে প্রবলেম সলভ হবেই, এটা কোনো তার মধ্যে কোনো দ্বিমত নেই, যে কোশ্চেন মার্ক নেই যে হবে। হতে পারে বিষয়টা এরকম না, হতে পারে কোনো জায়গা না, সেটা তার হবেই। মানে 100% যার যার যে প্রবলেমগুলোর জন্য এই আমরা যজ্ঞ পূজা আদি করে থাকি, সেটা সেই ফলটাই। সব প্রবলেমের জন্য মানে আলাদা আলাদা সব যজ্ঞ, হ্যাঁ, একটা প্রবলেমের জন্য একটা যজ্ঞ আর কি, সেরকম বলতে। যেমন একটা বাড়িতে মানে অনেকের যে শত্রু যোগটা সৃষ্টি হয় কেন, যাদের বাস্তুতে নেগেটিভ এনার্জিটা বেশি থেকে থাকে, তাদের ক্ষেত্রে শত্রুটা বেশি হয়ে থাকে। আচ্ছা, কারণ কোনো ব্যক্তি আমার সাথে শত্রুতামি করবে, সেটা আমার কর্মের ফলে থাকতে হবে। তা কর্মের ফলে যদি সেটা থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি আমার সাথে শত্রুতামি করবে। একটা ইন্টারেস্টিং বিষয় বলে যাচ্ছি, অনেক সুন্দর মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, অনেকে তাকিয়েও দেখে না। অর্থাৎ একটি কালো মেয়ে হেঁটে গেলে তার দিকে সবাই তাকিয়ে থাকে। তার মানে ওই সুন্দর ব্যক্তিটার জন্মকুণ্ডলিতে তার কিছু নেগেটিভ কিছু আসে, কেউ তার দিকে তাকাবে না। আর সেই কালো ব্যক্তিটার জন্মকুণ্ডলিতে এমন কিছু পজিটিভ আছে যে সবাই তার দিকে তাকিয়ে থাকতে বাধ্যতা। আচ্ছা, কারণ প্রত্যেকটা বাস্তু নেগেটিভ এবং পজিটিভ এনার্জির উপরে সব কিছুই ডিমান্ড করে। আর সবচাইতে ব্যাপার হচ্ছে আমাদের জন্মকুণ্ডলিতে যেটা জন্ম লগ্নটা, তার জন্ম লগ্নে যদি আমার নেগেটিভ এনার্জি বা নেগেটিভ কোনো দোষ থেকে থাকে, সেই ক্ষেত্রে গুপ্ত শত্রুটা বেশি তৈরি হয়ে থাকে। তা যার জন্য সেই বাস্তু যদি নেগেটিভ থেকে থাকে, তাহলে সেই বাড়িতে সন্তানও নেগেটিভ ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে। আর বাস্তু যদি পজিটিভ থেকে থাকে, সেই বাড়িতে সন্তানরাও সেই পজিটিভ ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে থাকে। আচ্ছা, আপনার ঘোরা তো প্রচুর জায়গায়, আপনি প্রচুর জিনিস দেখেছেন, প্রচুর বাড়িতে গেছেন, প্রচুর ক্লায়েন্টে গেছেন, হাজার হাজার বাড়ি। আপনার যত দেখেছেন আর কি, আপনার কি মনে হয় যে যত বাড়ি ঘর হচ্ছে তার মধ্যে কত % বাড়ি রয়েছে, মানে আপনার মানে এটা একটু হলপ করে ব্যাপার নয়, মানে আপনার মতে যেটা বলছি, কত % বাড়ি হতে পারে যেখানে বাস্তুর সঙ্গে মানে 50% বাড়ির ক্ষেত্রেই আমি বলছি, মানে অলৌকিক কিছু বাস্তু সংক্রান্ত বিষয় বলি। আমি একটি কালিয়াগঞ্জের একটি বাড়িতে গিয়েছি। বাড়িটা বিশাল বড়, প্রায় 1 বিঘার উপরে হবে। বাড়িটায় একটা অলৌকিক বিষয় হচ্ছে কি, নেগেটিভ এনার্জি যে বাড়ির ওই চালে ঢেল পড়ে। আচ্ছা, মানে কেউ হয়তো কোনো একটা ওই পাথর মেরে দিল কিছুক্ষণ পর পর, ঠিক সন্ধ্যাটা হবে, সেই জায়গায় পাথর মেরে দিল বা একটি বড় ইট নিয়ে মেরে দিল, মনে হচ্ছে ঠিক সেই রকমই একটি বিকট আওয়াজ। কিন্তু মূলত ঘর থেকে যখন বের হয়ে দেখবে, মূলত কিচ্ছু নেই। আচ্ছা, কিন্তু ওনারা শুনতে পাচ্ছেন এবং ওই বাড়িতে যারা থেকে থাকেন, যারাই বহিরাগতভাবে ওই বাড়িতে ঘুরতে গিয়ে থাকেন বা আত্মীয়তা বেড়াতে গিয়ে থাকেন, তারা এই জিনিসটা শুনতে পান। আচ্ছা, এটা আবার কোন ধরনের বাস্তব নেগেটিভ এনার্জি? আচ্ছা, এটাও বাস্তব। সেটা করা হয়ে থাকে কি, সেই ব্যক্তিটা অল্প দিনে ডেভেলপমেন্ট করে বাড়ি গাড়ি করে ফেলেছেন,
এবং তার উন্নতিটা তার কোনো আত্মীয় স্বজন হোক বা নিজের রিলেটিভ কেউ হয়ে থাকুক, তার সেই ডেভেলপমেন্টটা তারা সহ্য করতে পারছেন না। তা এই কর্মটা কি হচ্ছে, সেটাকে আমরা তন্ত্রশাস্ত্রের মানে প্রেত প্রয়োগ বলা হয়। প্রেত প্রেত প্রয়োগের মাধ্যমে, যেটাকে আমরা চালান বলে থাকি, সে প্রেত প্রয়োগের মাধ্যমে সেই চালানটা করে সেই কর্মটা করা হয়। সেই বাড়িটা কোনো প্রকার মানে কেউ সুস্থ করতে পারে না। আচ্ছা, একমাত্র ওই শক্তির দ্বারাতেই এবং ওই ধরনের যজ্ঞ করেই এই সমস্যাটাকে সমাধান করা যায়। আমি এখানে আরেকটা জিনিস বলছি, এটাকে এই গুপ্ত শত্রুর সাথে কি অনেকটা রিলেটেড রয়েছে? গুপ্ত শত্রু, কারণ গুপ্ত শত্রু এবং ওই বাস্তুর যে নেগেটিভ এনার্জিটা আছে, হয়তো তার ডেভেলপমেন্ট হয়েছে, সে বাড়িতে হয়তো থাকতেন না, বাইরে কোনো বিজনেস করতেন বা বাইরে কোনো বড় ধরনের চাকরি করতেন, যার জন্য বাড়ির নেগেটিভের সাথে তার ডেভেলপমেন্টের সাথে কোনো মিল নেই। আচ্ছা, সে বাইরে থেকে বিজনেস করে চাকরি করে অনেক ডেভেলপমেন্ট করেছেন এবং বাড়িঘর করে বাড়িঘাড়ি করেছেন, জীবনের তার পরিশ্রম। শাস্ত্রে একটি কথা আছে যে পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। অর্থাৎ সে পরিশ্রম করে ধন কামাই করেছেন এবং পুণ্যি করে সে সুখ এনেছেন, তা সেই তার সম্পত্তি ধনটা কেউ দেখতে পাচ্ছে না। আর সে পুণ্যি করে যে সুখটা অর্জন করেছেন, সেটা অনেকের ক্ষেত্রে বাধা হয়ে বা কাল হয়ে দাঁড়িয়েছে। তা সেই ক্ষেত্রে সেই প্রেত প্রয়োগ করা হয়ে থাকে, সেটা বিশেষ বিশেষ কিছু দিনের ক্ষেত্রে। আচ্ছা, সেটা গ্রহণযোগ যখন হয়ে থাকে, তা এই ধরনের নেগেটিভ এনার্জিগুলো প্রয়োগ করা হয়। তা প্রয়োগ করলে মানুষের আস্তে আস্তে অর্থনৈতিক ডিমোশন হয়ে যায়, তার শারীরিক অসুস্থতা বোধ হয়, মনে হচ্ছে আজকে আমার এই ধরনের অসুখ হয়েছে, কালকে এই ধরনের অসুখ হয়েছে, তার জয়েন্ট পেন তৈরি হয়ে যায়, মাথা ধরা তৈরি হয়, চোখের পাওয়ার কমে যায়, শ্বাসকষ্ট রোগ হয়, বিভিন্ন ধরনের সমস্যা আস্তে 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 বৃদ্ধি পেয়ে থাকে। কিন্তু সেই ক্ষেত্রে সে দিল্লি, মুম্বাই, চেন্নাই, ভেলুর পর্যন্ত চিকিৎসা ট্রিটমেন্ট করে এসছেন, তার সেই ক্ষেত্রে তার কোনো অসুখই ধরা পড়ছেন না। মূলত সেটা কোনো রোগ বা কোনো প্রকার অসুখ নয়, সেটা হচ্ছে যে চালানের মাধ্যমে যেটাকে উচাটন কর্ম করা বলা হয়ে থাকে, উচাটন কর্ম। তা এই উচাটন কর্মটা প্রয়োগ করা হলে সেই বাড়িতে তার মন বসবেন না, ঘরে তার বিভিন্নভাবে অশান্তি একটা মনোভাব তৈরি হবে, সে বাড়িতে সে বসবাস করবেন, মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে, এবং বাড়ির প্রত্যেকটি সদস্য মানে একে অপরের প্রতি তারা সহানুভূতিশীল হবেন না, একের প্রতি রাগান্বিত ভাব, অপরের প্রতি মানুষ মানে মনে হচ্ছে যে এরা আমার ফ্যামিলির কেউ নয়, শত্রু। তা এটাকে বলা হয়ে থাকে উচাটন কর্ম। তা এই উচাটন কর্মের মাধ্যমে মানুষের কিছু নেগেটিভ সাইড সৃষ্টি করে থাকে, সেটা বিভিন্ন গ্রহণযোগ বা কিছু অমাবস্যার যোগেও, যেটা কৃষ্ণপক্ষ আমরা বলে থাকি। তা সেই সব যোগক্ষেত্রে এই কর্মগুলো করা হয়ে থাকে। এই ধরনের প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আসে এবং আমার কাছে সুস্থ হয়েও থাকে অনেক। আর অনেক বাড়িতে প্রেত প্রয়োগ করা হয়, অনেকে বলে যে সেটা শ্মশানকালী চালান বলে, কেউ মাসানকালী চালান বলে। সেটা চালানের মাধ্যমে অনেক বাড়িতে ভূত প্রেত প্রয়োগ করা হয়। অদৃশ্য বিভিন্ন একটি বিকট আওয়াজ হয়ে থাকে, বা বিভিন্ন হঠাৎ করে একটি ছায়া আবির্ভূত হয়, কিছুক্ষণ পরে চলে গেল, বা হঠাৎ করে সেই বাড়িতে একটা বিশ্রী মানে গোটা বাড়িটাই গন্ধ হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে মনে হচ্ছে কি যেন কিছু পচে গলে নষ্ট হয়ে আছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তা এগুলো পেততন্ত্রের মধ্যে যেটা বলা হয় পিচাসতন্ত্র। তা পেততন্ত্রের যারা সাধন ভজন করে থাকেন, তা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ধরনের মানে তান্ত্রিক ব্যক্তিরাই এই ধরনের খারাপ কিছু প্রয়োগ করে থাকেন। কিন্তু আমার কর্মটা হচ্ছে সুস্থ করা, তাকে ভালো করা। আমি প্রেত প্রয়োগ করা বা খারাপ প্রয়োগ করা সেগুলো আমাদের শিখতে হয়। এই খারাপ কর্মগুলো আগে কেন শিখতে হয়? কারণ শাস্ত্রের বিধান আছে, লোহার একটি অস্ত্র তৈরি করতে গেলে একটি লোহার যন্ত্র দিয়ে লোহার অস্ত্রটাকে কাটতে হয়। এটা সবার এটা জানা আছে, বেদ মেশিনে অর্থাৎ লোহার যন্ত্রের মাধ্যমেই লোহার অস্ত্রটাকে কাটতে হয়। যার জন্য আমাদের এই কর্মগুলো আগে শিখতে হয়, তারপরে সুস্থ করাটা শিখতে হয়। ওকে, আচ্ছা, এই যে একটা বিষয়, সত্যি এটা একটা খুব ইন্টারেস্টিং পার্ট পেলাম, যে এই ঘরের থেকে মাঝে মাঝে গন্ধ বেরোনো, এটার সঙ্গেও আপনাদের বা মানুষের
নেগেটিভিটি পার্ট জড়িয়ে রয়েছে, সেখানেও একটা মানে প্রবলেম ক্রিয়েট করা রয়েছে কোথাও না কোথাও, কেউ না কিছু করেছে এরকম ব্যাপার থাকে? হ্যাঁ, এটা ওই যে আমি উচ্চাটন কর্মটা যেটা বলা হলো, মানে যেটা নর্মালি সকলে বলে থাকে হয়তো বাথরুম থেকে গন্ধ বেরোচ্ছে বা ড্রেনের গন্ধ বেরোচ্ছে, কিন্তু সবকিছু ক্লিন করে দিচ্ছে তবুও গন্ধটা থেকে তবু যাচ্ছে। গন্ধটা তার থেকে যাচ্ছে, সেটা মানে শ্মশানের যে কর্মটা করে থাকে সেটা মরার কিছু মানে মরা মানুষের কিছু জিনিস নিয়ে, হাড় নিয়ে বা কিছু পচাগোলা কিছু মাংস নিয়ে সে উচ্চাটন কর্মটা করা থাকে। আচ্ছা, সেই উচ্চাটন কর্মটা করে সেটাকে সেই মাটিতে গেড়ে দেওয়া হয়। আচ্ছা, বা দেখা যাচ্ছে তার নামগোত্র সংকল্প করে কোনো মাটির নিচে গেড়ে দেওয়া হলো, অর্থাৎ যাতে সে মানে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে। নেগেটিভি হতে পারে এই যে মানে এই প্রবলেমগুলো হলে পারে, আমি গন্ধটার উপর দিয়ে যাই, এটা সিম্পল একটা ওয়ে রয়েছে, মানে কি কি প্রবলেম আসতে পারে সেই ফ্যামিলিটার উপর বা সেই পরিবারের লোকজনের উপর হতে পারে? সেই পরিবারের উপর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হেলথের উপরে নেগেটিভ এনার্জিটা পড়বে বেশি। তাদের শারীরিক অসুস্থতা, অর্থাৎ বয়সের আগে তারা মানে বৃদ্ধ হয়ে যায়, বয়সের আগে তারা বৃদ্ধ হয়ে যায়। আর বিশেষ করে সেই বাড়িতে যদি ছেলে সন্তান থেকে থাকে, তারা বিশেষ করে ওই বিভিন্ন অ্যালকোহলি উপায় বা বিভিন্ন নেশা টেশা করে থাকেন এবং তাদের বাড়িতে ছেলে মেয়েরা ডেভেলপমেন্ট করতে পারছেন না, সহজে করতে পারেন না। তাদের একটা গ্যাঞ্জাম তর্ক বিতর্ক এবং তাদের আসরিক প্রবৃত্তিক মাইন্ড হয়ে থাকে। এটা কি প্রবলেম সর্ট আউট করা যেতে পারে? হ্যাঁ, এটার প্রবলেম সলভ। আমি 2-4টা বাড়িতে করেছি এরকম, মানে একটা দুটা না, অনেক বাড়িতেই করেছি। তা এখন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং তাদের খুব লকডাউনের মধ্যে একটা জায়গা থেকে এসেছিল, সেটাও করে দিয়েছি। এটার জন্য কি রেমেডি যোগ্য নাকি অন্য কিছু ব্যাপারও রয়েছে? না, সেটা যোগ্যর ক্ষেত্র আছে, কিছু জিনিস দেয়া হয় সে বাড়িতে ছিটিয়ে দিতে হয়। মানে ওই কিছুক্ষণ আগে বললাম না যে লোহা দিয়ে লোহা কাটতে হয়, হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আগে যেটা বলে গিয়ে এলাম যে লোহা দিয়ে লোহা কাটতে হয়, সেই জিনিসটা ওই বাড়িতে মাটিতে গেড়ে দিতে হবে এবং একটা জিনিস দেবো সেই ঘরে ঝুলিয়ে দিতে হবে। কারণ এই জিনিসগুলো ঠিক মানে এই নেগেটিভ গন্ধটা বের হবে, আমি টাইমটা বলে দিচ্ছি, ঠিক ত্রিসন্ধ্যা, 9 দিবা 9 রাতি, মানে ত্রিসন্ধ্যা যাকে বলা হয়, 9 দিবা 9 রাতি, ঠিক দুপুর 12টা বেজে যাবে, মানে PM 12টার টাইম, ঠিক 12টার একটু পরে বের হবে। আর ঠিক রাত্রি 10টার পরে একবার বের হবে এবং মধ্যরাতে, সারাদিনে এই গন্ধটা 5 বার হয়ে থাকে। আচ্ছা, এটা কি রেগুলার হতে পারে মানে কি নাকি? সেটা রেগুলার হতে পারে, 2-1 দিন পর পর হতে পারে বা 7 দিনে 1 দিন হতে পারে। বেশ বেশ বেশ, মানে মানে আমাদের এই অনুষ্ঠান দেখে হয়তো অনেকেই ঘরে বসে বুঝতে পারবেন যে ঘরে তো অনেকেরই গন্ধ বেরোয়, এটা কিন্তু মানে কমন একটা ফ্যাক্টর হয়তো অনেক। আর এটার সবচেয়ে বড় একটা নেগেটিভ সাইড হলো যেটা মানে উচ্চাটন কর্মের মাধ্যমে যেটা আমরা পেট করে বলে থাকি, মাঝে মধ্যে ওই ঘরের ভিতরে কিছু রক্তের ছিটা আসবে। আচ্ছা, ওই 1 ফোঁটা 2 ফোঁটা মনে হবে যে সেটা মশার রক্ত, বিশেষ করে সেটা শনি মঙ্গলবারে। আচ্ছা, মানে এটার সবচেয়ে বড় একটা নেগেটিভ সাইড। হয়তো মনে হবে যে কোনো কি যেন কারো একটু হাত কেটে গেছে, পা কেটে গেছে, যেহেতু সেটা পিচাসতন্ত্রের মধ্যে পড়ে, পিচাস প্রয়োগ করা হয়, অর্থাৎ পিচাসরা ওই পচা মাংস, হাড় এবং রক্ত খেতে তারা ভালোবাসেন, তা সেই সিমটমটা সেখানে হয়ে থাকবে। বা ঘরে কোথার থেকে যে বাজে কিছু জিনিস এসে পড়ে থাকবে এটা তারা বুঝতেই পারবেন এবং ঘরের প্রত্যেকটা সদস্য যে যাকে জিজ্ঞেস করবে তারা বলবে যে না সেটা তো আমি দেখিনি বা আমি রাখিনি। এটা এই ধরনের বিষয়টা সিমটমটা তৈরি হয়ে থাকে। তা এইসব সিমটম হয়ে থাকে, তা এইখান থেকে মুক্তি পেতে গেলে যে আমি যে কর্মগুলো করে থাকি এবং 7 দিনে 15 দিনে একদম রেজাল্ট, 7 দিনে 15 দিনে, আর 3 দিনের পর থেকেই সে রেজাল্টটা শুরু হয়ে যায়। যে কর্মগুলো জাগে দিব, কিছু মন্ত্র শিখিয়ে দিব এবং সেই কর্মটা করার কিছু বিধান দিয়ে দিব, সেই কর্মটা সে করবে। বা এই সাধারণ কর্মের জন্য আমি তাদের বাড়িতে যাব না। আচ্ছা আচ্ছা। আর সহজে এমনিও কারোর বাড়িতে যাওয়া হয় না, সেটা সিমটমটা বললে বা কোথার থেকে হয়েছে আমি চোখ বুঝে বলে দিতে পারি যে কে বা কারা করতে, নামটা শুধু বলা হয় না, একটা আকার ইঙ্গিতে সেটা নামটা বলা হয়। আর এইসব সিমটমের সবচেয়ে বড় বিশেষ ওই বাড়ির যারা ছেলে এবং পুরুষ থেকে থাকেন তাদের মানে সর্বদাই একটি হচ্ছে বহিরাগত মন, সর্বদাই তাদের ওই বাড়িতে কোনো প্রকার মন বসবেই না, তারা সর্বদাই একটা বহিরাগত মনের প্রতি তাদের একটা ইচ্ছা থাকবে, টান থেকে থাকবে যে না বাড়িতে এলে আমার খুব ভালো লাগছে না, একটু খারাপ লাগছে, আমি একটু বাইরেতে ঘুরে আসি বা এই বাড়িতে আমি থাকবো না। তা উচ্চাটন কর্মটাই তাকে বাড়ির থেকে বের করার জন্যই করা হয়।
আচ্ছা আচ্ছা। আর সবচাইতে বড় ব্যাপার আছে, অনেকে সম্পত্তি বিক্রি করে ফেলেছেন, যে তার একটা সম্পত্তির প্রতি, মানে অন্য একজন কষ্ট করে সেই সম্পত্তিটা কিনে নিয়েছে, কিন্তু সে সঠিক মূল্য, সঠিক অর্থ দিয়ে বাড়িটা কিনেছেন, কিন্তু যে ব্যক্তি বিক্রি করেছেন তার বাড়ির প্রতি একটা মায়া থেকে থাকে, মনে হচ্ছে সে বাড়িটা তাকে বিনা পয়সায়, মানে বিনামূল্যে তাকে দান করেছেন। তা সেই ধরনের ব্যক্তিরাও এই ধরনের ক্ষতি করে থাকেন। আচ্ছা। হ্যাঁ, আমি অনেক রিপোর্ট পেয়েছি, অনেক, মানে আমি কারোর নাম বলে অনেক রিপোর্ট পেয়েছি যে এই ধরনের অনেক কয়টা সম্পত্তি যারা কিনেছেন, যারা বিক্রি করেছেন, হয়তো বাড়ির একটা অংশ দুটো অংশ বিক্রি করে দিয়েছেন, এবং যারা বিক্রি করেছেন তাদের অর্থনৈতিক সংকট বা অসুবিধা না হলে তো তারা সম্পত্তি বিক্রি করেন না। আর যে ব্যক্তি সম্পত্তিটা কিনবেন অবশ্যই তাকে অর্থনৈতিক সচ্ছলতা তার আছে বিধায় সেই সম্পত্তিটা কিনেছেন। তা এই জিনিসটাই অনেকের সহ্য হয় না। সবচাইতে বড় নেগেটিভ বিষয় হচ্ছে এই জিনিসটাই তাদের বেশি সহ্য হয় না, যার জন্য এই ধরনের খারাপ কর্ম করে থাকেন। তবে একটা জিনিস কি আছে, খারাপ কর্মে তার খারাপ ফল হয়ে থাকে, আর ভালো কর্ম যারা করে থাকেন তাদের ভালো ফল হয়ে থাকে। অনেক সময় রাগ করে আমাকে এটা শিক্ষা দিতে হয়ে থাকে, যারা খারাপ কর্মটা করে থাকেন সেটা আমাকে রিটার্নও পাঠাতে হয়, তাদের শিক্ষা দেওয়ার জন্য, যে মানুষের খারাপ করলে দেখো নিজের খারাপ হলে কেমন লাগে, সেটা রিটার্ন করে দেওয়া হয়। মানে সাপোজ আমি তখন বিধাননগর মোড় ডোনালজে চেম্বার করতাম, তা হঠাৎ একটি ব্যক্তি অ্যালকোহল পান করে আমার চেম্বারে এসে খুব, মানে একটি আমারই রিলেটিভ হয়, উল্টোপাল্টা একটু শুরু করেছেন। তা ওকে আমি বলেছিলাম যে দেখো তন্ত্রবিদ্যা কী জিনিস তোমাকে আমি দেখাবো। তা একটি প্রয়োগ চালান করা হলো, সেদিন শনিবার ছিল। তা চালান করার পরবর্তীতে রাস্তা দিয়ে সে হাঁটছে, তার পা টেনে ধরছে, সে কাউকে খুঁজে পাচ্ছে না, পা টেনে ধরছে অথবা তার কান টেনে ধরছে, চুল টেনে ধরছে, মানে চুলটা উঠে যাচ্ছে, কানটা সরে যাচ্ছে, পাটাও সরে যাচ্ছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না, কেউ একজন করছে। তা একটা হাস্যকর বিষয় হয়েছিল তখন বিধাননগর মোড়ে ডোনালজের মালিক বাবুদা তখন বেঁচে ছিলেন, যাই হোক তিনি এখন স্বর্গবাসী হয়েছেন। তা সেই সময় এই কর্মটা আমাকে বাবুদা বলেছিল যে তুমি যদি সত্যিকারে তান্ত্রিক হয়ে থাকো, তন্ত্রবিদ্যা জেনে থাকো, তাহলে তুমি আমাকে এই কর্মটা করে দেখাও। তা সেই কর্মটা করে দেখিয়েছিলাম, তা সেই বাবুদা খুব সন্তুষ্ট হয়েছিল। তা এবার বিষয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা সর্বদা মানুষের ক্ষতি করে থাকে, তা অনেক লোকের ক্ষতি করে থাকে, সেটা অনেক সময় আমরা তাদের কাছে রিটার্ন করে থাকি। তা আর বিষয়টা রিটার্নের জন্যই যে করা হয় বিষয়টা তা না। আর যার বাড়িটা বন্ধন করে দিব সেই ব্যক্তি যদি কোনো প্রকার সেই ব্যক্তিটার আগে আবার আগের মতো ক্ষতি করতে যায়, সেই জিনিসটা অটোমেটিক তার কাছে রিটার্ন চলে যায়।